তো আজকে আমাদের নিউমেরিক্যাল প্রবলেমের ফার্স্ট ক্লাস, ঠিক আছে? কারোর যদি ভিডিও দেখতে প্রবলেম হয় তো আমাকে জানাবে, আদারওয়াইজ পরে কথা হবে সেগুলো নিয়ে। তো শুরু করছি আজকের মতো। ওয়েল, এবার নিউমেরিক্যাল প্রবলেমগুলো সত্যি কথা বলতে গেলে আমাদের যেটা প্রথমেই মনে রাখতে হবে, হ্যাঁ, এই যে ফর্মুলাটা ছিল, দ্য ভেরি ফার্স্ট ফর্মুলা অফ ইলেকট্রিক ফিল্ড, দ্যাট ওয়াজ এফ ইজ ইকুয়ালস টু 1/4πε0 Q1 Q2 বাই আর স্কোয়ার। মানে কি, দুখানা চার্জ রয়েছে, একটা Q1 আর একটা হচ্ছে Q2। এবার এই দুটো চার্জের মধ্যে ডিস্টেন্স হচ্ছে স্মল আর। তাহলে এই দুটো চার্জের উপর এই Q1 চার্জটা Q2-র উপরে বা Q2 চার্জটা Q1-এর উপরে কত ফোর্স অ্যাপ্লাই করবে, সেই ফর্মুলাটা হয় হচ্ছে এফ ইজ ইকুয়ালস টু 1/4πε0 Q1 Q2 বাই আর স্কোয়ার, ওয়্যার দ্য ভ্যালু অফ 1/4। আচ্ছা, এপসাইলন নট জিনিসটা কী ছিল অনেকেই দেখছি বলতে পারছো না। এপসাইলন নট ইজ দ্য পারমিটিভিটি অফ ফ্রি স্পেস, বা বাংলায় যদি বলি শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা, যার ভ্যালুটা আমি কি বলেছিলাম 8.854 ইন্টু 10⁻⁻12 কুলম স্কোয়ার নিউটন ইনভার্স মিটার টু ইনভার্স, ইফ আই এম নট রং। আচ্ছা, এর একটা অল্টারনেটিভ ইউনিটে তোমাদেরকে আমি বলেছিলাম ফ্যারাড মিটার ইনভার্স। যদি কারোর লেখা না থাকে তো আমাকে লিখে নেবে অবশ্যই এটা, ফ্যারাড মিটার ইনভার্স। এবার যদি না হয়ে থাকে তো কোনো চিন্তা নেই, পরে একটা চ্যাপ্টার আছে ধারক ধারকত্ব, মানে ক্যাপাসিটার ক্যাপাসিটেন্স, ওখানে এটা এমনি অলরেডি হবে, যেমন শ্রীতম অলরেডি আজকে দেখেছে এটা। ওকে, তো এই ফোর্সের ইকুয়েশন থেকে আমরা কি লিখতে পারি, ফোর্স ইজ ইকুয়ালস টু 1/4πε0 ভ্যালু আমরা জানি 9 × 10⁹ Q1 Q2 বাই আর স্কোয়ার, রাইট? এই 1/4πε0 ভ্যালু আমরা বার করেছিলাম 9 × 10⁹ Q1 Q2 বাই আর স্কোয়ার। এবার একটা প্রবলেম এখন হতে পারে, সেটা হচ্ছে আচ্ছা আমি দেখছি ইংলিশ ভার্সন প্রবলেমটা দিতে পারি কি না। ল্যাঙ্গুয়েজ ডাজেন্ট ম্যাটার, তো আমি ইংলিশ ভার্সন দিই বা বেঙ্গলি ভার্সন দিই একই ব্যাপারটা হবে, তো চিন্তার কোনো কারণ নেই। তো ফার্স্ট প্রবলেম দিচ্ছি আমি এখানে, আমি ইংলিশ ভার্সন কোশ্চেনগুলো একই ব্যাপার, যায় আসে না, যাতেই করো না কেন। তো সেট ওয়ান, ঠিক আছে, সেট ওয়ানের প্রবলেম করাচ্ছি। সেট ওয়ানের ফার্স্ট প্রবলেম কী বলেছে, আচ্ছা এটা দিয়ে শুরু করছি। বলেছে দুটো চার্জ রয়েছে, ঠিক আছে, বলেছে দুটো চার্জ রয়েছে। আমি ইংলিশে বলে দিচ্ছি এটা কী বলেছে। দেয়ার আর টু চার্জেস, ঠিক আছে, যাদের চার্জের রেশিওটা হচ্ছে 2:3। ধরো একটা চার্জ Q1 আর একটা চার্জ হচ্ছে Q2। তো এদের যে ভ্যালু, তাদের ভ্যালুর রেশিওটা হচ্ছে Q1:Q2 হচ্ছে 2:3, কারেক্ট? আর ওদের মধ্যে যে ডিস্টেন্স সেটা বলে দিয়েছে 5 সেন্টিমিটার। তো বুঝতেই পারছো সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে এই প্রবলেমের যে ডিস্টেন্স, এমনকি ফোর্সটাও দেখো, ফোর্সটাও, আর এদের মধ্যে অ্যাক্টিভ ফোর্সটা বলে দিয়েছে 96 ডাইন। ওকে, এটা হচ্ছে সেট টু প্রবলেম নাম্বার 1। আমি এটার ইংলিশ প্রবলেমগুলো পাঠিয়ে দেবো। আমি পরের দিন একটা কাজ করবো, আমি ইংলিশ আর বাংলা দুটো কোশ্চেনকে পরপর রেখে দেবো, ঠিক আছে? আজকে আমি করতে পারিনি ডিউ টু শর্টেজ অফ টাইম। আজকে আমি বলে দিচ্ছি কী কী লাগছে। তাহলে আমাদের দুটো চার্জ দেওয়া আছে Q1 আর Q2, যাদের রেশিওটা অলরেডি বলে দিয়েছে 2:3। ওই চার্জ দুটোর মধ্যে ডিস্টেন্স বলে দিচ্ছে 5 সেন্টিমিটার, আর ওদের মধ্যে ফোর্সটা বলে দিচ্ছে 96 ডাইন। এবার পুরোটাই সিজিএসএ হচ্ছে, তার মানে সিজিএসএ চার্জের ইউনিট আমি কী বলেছিলাম, সিজিএসএ চার্জের ইউনিট হয় হচ্ছে ইএসইউ। ওকে, আরেকটা মজার কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এসআইতে যেরকম এই ফর্মুলাটা ফোর্সের হয় এফ ইজ ইকুয়ালস টু 1/4πε0 Q1 Q2 বাই আর স্কোয়ার, বাট সিজিএসের সুবিধাটা হচ্ছে এই 1/4πε0 ঝামেলাটা থাকে না, শুধু এফ ইজ ইকুয়ালস টু Q1 Q2 বাই আর স্কোয়ারটাই থাকে, রাইট? আমাদের মনে আছে, বিকজ দ্য ভ্যালু অফ কে ইন কেস অফ সিজিএস সিস্টেম ইট উইল বি 1, রাইট? তাহলে ওখানে এই 1/4πε0 বা 9 × 10⁹ ঝামেলাটা থাকেই না, ডিরেক্টলি আমরা এই ফর্মুলাটাকে পুট করবো। তাহলে এফ ইজ ইকুয়ালস টু কী হবে, এফ ইজ ইকুয়ালস টু হবে হচ্ছে Q1 Q2 বাই আর স্কোয়ার, রাইট? Q1 Q2 বাই আর স্কোয়ার। এখন ব্যাপারটা হচ্ছে এই যে Q1:Q2, এই যে Q1:Q2 ইজ ইকুয়ালস টু 2:3 বলে দিয়েছে। ইট মিনস হোয়াট, ইট মিনস Q1/Q2 ইজ ইকুয়ালস টু হচ্ছে 2/3। ইট মিনস Q1/Q2 ইজ ইকুয়ালস টু হচ্ছে 2/3। তাহলে আমরা যে কোনো একটার ভ্যালু আরেকটার রেসপেক্টে বার করতে পারি। তো আমি ধরো Q1 এর ভ্যালুটা বার করে নিলাম, Q2টাকে ওদিকে মাল্টিপ্লাই করে, তাহলে কী হয়ে যাবে 2Q2/3। তার মানে Q1 ইজ ইকুয়ালস টু হচ্ছে 2Q2/3। তাহলে এখানে টাইম বলে দেওয়া সত্ত্বেও কেন, তো ফোর্সের ভ্যালু অলরেডি বলে দেওয়া আছে 96 ইজ ইকুয়ালস টু, একটা চার্জের ভ্যালু হচ্ছে Q1-এর জায়গায় আমরা লিখে দেবো কত, 2Q2/3, আর 2Q2/3, আর আরেকটা চার্জের জায়গায় তো Q2 লিখবো, শুধু Q2 রয়েছে ওটা, বাই আর স্কোয়ার। আর মানে কত বলে দিয়েছে ওরা, 5 সেন্টিমিটার, মানে 5 স্কোয়ার হবে। সো দিস ইকুয়েশন বিকামস হোয়াট, দিস ইকুয়েশন বিকামস 96 ইজ ইকুয়ালস টু, এদিকটায় হয়ে যাচ্ছে 2Q2 স্কোয়ার বাই নিচে হচ্ছে 3 × 25, 5 স্কোয়ার মানে হচ্ছে 25। তাহলে এটা হচ্ছে আমাদের এলো এদিকটায় 96, এই 2টা দিয়ে কাটলে এটা হয়ে যাবে 48, রাইট?
তাহলে এটা আসছে কিউ টু স্কোয়ার ইজ ইকুয়ালস টু আসছে হচ্ছে ওদিকটায় মাল্টিপ্লাই হচ্ছে 3 × 48 × 25। তো তাহলে কিউ টুর ভ্যালুটা কী আসবে? কিউ টুর ভ্যালুটা হবে হচ্ছে এটা রুট। তো এটা রুট করলে কত আসবে? 3 × 48 × 25। দেখো এই যে 48টা রয়েছে না, এই 48টাকে আমি ব্রেক করে লিখতে পারি 3 × 16। জাস্ট এই 48টাকে ব্রেক করে লিখতেই পারি 3 × 16 × 25। এবার দেখো দুখানা 3 রয়েছে, রুটের ভিতরে রয়েছে, তো বাইরে আসলে কী হয়ে যাবে? একটা 3। 16 মানে হচ্ছে 4, মানে রুট করলে 4 আসে। 25-এর রুট মানে ওটা 5 চলে আসবে। তাহলে আলটিমেটলি আমার কিউ টুর ভ্যালুটা এলো কত? 3 × 4 × 5 হুইচ মিনস 60। তাহলে কিউ টুর ভ্যালুটা আমার কত এলো? 60। সো কিউ টুর ভ্যালুটা আমার বেরিয়ে গেছে 60। সিজিএসে করছি, তাই ভ্যালুটা কী হবে? ইএসইউ হবে বা স্ট্যাট কুলাম হবে। তাহলে 60 স্ট্যাট কুলাম, এই যে দেওয়া রয়েছে 60 স্ট্যাট কুলাম। কিউ টুর ভ্যালু পেয়ে গেছি। কিউ ওয়ানের ভ্যালুটা আমরা কী করে পাবো? উই নো কিউ ওয়ান ইজ হচ্ছে 2Q2/3। উই নো 2Q2/3, এটা হচ্ছে কিউ ওয়ানের ভ্যালু। তো 2/3 ইন্টু কিউ টুর ভ্যালু কত পেয়েছে? 60। 3 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা হয়ে যাবে 20। তাহলে 2 × 20 মানে 40 স্ট্যাট কুলাম। সবাই বলো, বুঝতে পেরেছো কী করে বেরোলো এটা? তাহলে দুখানা চার্জের রেশিও বলে দিয়েছিল 2:3, ওদের মধ্যে ডিস্টেন্স বলে দিয়েছিল 5 সেন্টিমিটার, ওদের মধ্যে অ্যাক্টিভ ফোর্সের ভ্যালু বলে দিয়েছিল। তাহলে আমরা রেশিওটাকে কাজে লাগিয়ে কিউ টুর রেসপেক্টে কিউ ওয়ানের ভ্যালুটা বার করে নিলাম, কারণ ইকুয়েশনটাতে দুখানা আননোন প্যারামিটার হয়ে যাচ্ছিল Q1 Q2, তাহলে অসুবিধা হতো। সো আমি ইকুয়েশনটাকে দুটো আননোন প্যারামিটারের জায়গায় একটা আননোন প্যারামিটারে কনভার্ট করলাম। মানে কি স্যার? Q1 Q2 দুখানা আননোন ছিল, তার জায়গায় Q1টাকে আমি Q2 দিয়ে লিখলাম 2Q2/3। তাহলে ইকুয়েশনটাতে শুধু একটাই আননোন প্যারামিটার রয়ে গেল, দ্যাট ইজ Q2। তাহলে ইকুয়েশনটা আমার চলে এসছে কিউ টু স্কোয়ার ইজ কী হলো? 3 × 48 × 25। ওটা রুট করলে প্লেন চলে আসছে 60 মানে কত? স্ট্যাট কুলাম, 60 স্ট্যাট কুলাম, রাইট? তাহলে আমরা কিউ টুর ভ্যালু পেয়ে গেছি। এবার এই যে ইকুয়েশনটা কিউ টুর ভ্যালু বসিয়ে আমরা কিউ ওয়ান বার করে নিতে পারবো। প্রত্যেককে জিজ্ঞেস করছি, বুঝতে পেরেছো কি এভরিওয়ান? হ্যাঁ বুঝেছি। প্রত্যেকে হ্যাঁ বুঝেছি। ওকে, নোট করে নাও। স্যার হ্যাঁ বলো। স্যার বলছিলাম ফোর্স ইকুয়ালস টু দ্য 9 × 10⁹ 9 × Q1 Q2/r বাট স্কয়ার। ওই যে বললাম ওটা এসআই সিস্টেম, এটা সিজিএস সিস্টেমে করছো না। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আচ্ছা। দ্যাটস ইট, ভেরি গুড। এই ডাউটগুলো জিজ্ঞেস করবে অবশ্যই। আচ্ছা, যদি এটা হয়ে গিয়ে থাকে তাহলে আমি নেক্সট কোশ্চেন দিচ্ছি। ইংলিশ ভার্সান যারা আছো প্লিজ ডোন্ট মাইন্ড, আজকে একটু ইয়ে করে নাও। আমি নেক্সট দিন থেকে ইংলিশ আর বাংলা দুটোই রেডি করে রাখবো। আজকে আমি ছবি তুলেওছি অলরেডি, কিন্তু আমি রেডি করতে পারলাম না। নেক্সট দিন থেকে আমি করে রাখবো। আর যাকে আমি বলে দিচ্ছি কী কী প্যারামিটার লাগবে, ঠিক আছে? মুছলাম। আরেকটা কথা তোমাদেরকে বলছি, যদিও এটাকে তোমরা মানে অ্যাডভান্টেজ হিসেবে ইউজ করো না, আমি এই ভিডিওটা তোমাদেরকে গ্রুপে দিয়ে দেবো এক্ষুনি হয়ে যাওয়ার পরে। বাট কেউ যেন এরকম না হয় যে জাস্ট বিকজ আমি তোমাদের ভিডিওটা প্রোভাইড করছি অন্য কোনো ভিডিও দিয়ে দেবো না ক্লাসের। এই প্রবলেম সলভিংয়ের ভিডিও আমি তোমাদেরকে দেবো, কারণ সামহাউ টাইম কম থাকার জন্য আমি কিছু কিছু প্রবলেম একটু তাড়াতাড়ি সলভ করাবো। বাট তার মানে যেন এটা না হয় যে স্যার ও ভিডিও দেখে নেবো, এইটা যেন আমি কারোর থেকে না দেখি। লাইভ ক্লাস করবে। হ্যাঁ, কিছু মিস হয়ে গেল, বেশি তাড়াতাড়ি বলে ফেললাম, সেগুলো ভিডিও দেখে করে নেবে। কিন্তু সেই ভিডিও আমি তাড়াতাড়ি করে আমরা রিমুভও করে দেবো, যাতে ওটাকে তোমরা ভেবে না নাও যে স্যার আমরা পরে করতে পারি। প্লিজ এই মেন্টালিটি কেউ রেখো না। নেক্সট প্রবলেম, ওয়েট। কি বলেছে? দুটি গোলকের প্রত্যেকের আধান 1 কুলম, মানে দুটো স্ফিয়ার রয়েছে। ওকে, এখানে দুখানা স্ফিয়ার রয়েছে যাদের প্রত্যেকটার চার্জ হচ্ছে 1 কুলম্ব। বেশ, তো তোমরা এই স্ফিয়ারগুলোকেই তোমরা পয়েন্ট চার্জ হিসেবে কনসিডার করতে পারো। এবার বলেছে গোলক দুটিকে, মানে দুটো স্ফিয়ারকে এয়ারে কত ডিস্টেন্সে রাখলে ওদের মধ্যে অ্যাক্টিভ ফোর্স হবে 1 নিউটন। বুঝতে পারলে কি বললো? ওরা বলছে যে ফোর্সের ভ্যালুটা 1 নিউটন কখন হবে, ওদের মধ্যে ডিস্টেন্সটা কত করতে হবে, ওদের মধ্যে এই ডিস্টেন্সটা কত করতে হবে। আর বলে দিয়েছে বায়ুতে, মানে এয়ারে বলার কারণ কি স্যার? এয়ারে বললে তবেই তো আমরা ফর্মুলাতে এপসাইলন নট বসাতে পারবো, আদারওয়াইজ এখানে এপসাইলন বসাতে হতো, তাই না? ফোর্সের ফর্মুলা হচ্ছে অ্যাকচুয়ালি 1/4 এপসাইলন, নট এপসাইলন নট। কিন্তু যেহেতু এখানে এয়ার বলে দিয়েছে, এয়ার মানে হচ্ছে অ্যাকচুয়ালি ফ্রি স্পেসের কথা বলেছে, মানে ভ্যাকুয়ামের কথা বলেছে। সো উই ক্যান পুট দ্য ফর্মুলা লাইক দিস, এফ ইজ ইকুয়ালস টু 1/4 ক্যাসিও রেডি করো সবাই, 1/4 এপসাইলন নট Q1 Q2/r²। এবার ওদের মধ্যে ডিস্টেন্সের ভ্যালুটা আমাকে বার করতে হবে। সো আমি ইকুয়েশনটা কীভাবে লিখছি? r² ইজ ইকুয়ালস টু 1/4 এপসাইলন নট Q1 Q2/f। ওকে, উই নো দ্য ভ্যালু অফ 1/4 এপসাইলন নট কত হয়, সেটা হয় হচ্ছে 9 × 10⁹।
আচ্ছা, দুটো চার্জের ভ্যালু 1 1 বলে দিয়েছে, তাই ওটা লেখা না লেখা একই ব্যাপার হয়, হোয়াট এভার। আর ফোর্সের ভ্যালু কত বলে দিয়েছে, ফোর্সও বলে দিয়েছে 1। বাহ, তাহলে এই জায়গাটা কিছু থাকছেই না, তাহলে শুধু পড়ে থাকছে হচ্ছে r² 9 × 10⁻৯, এটা আমার পড়ে থাকলো r² এর ভ্যালু। দেন ক্যালকুলেট হোয়াট উইল বি আর এর ভ্যালু বার করো সবাই। √9 × 10⁻৯ প্রত্যেকে করো, ক্যাসিওতে ডিলেক্ট মারো এটা। কত এসছে? 94868.32 একটা সেকেন্ড, সৃজনী বলছো তো, বলো ফোর্স আর এর ভ্যালুটা কি বলছো? 94। 94868.33 আচ্ছা, এটা আমাদের এসছে 94868.33 এত মিটার। যেহেতু এসআইতে করছি তাই ডিস্টেন্সটা মিটারে এলো। এবার সবাইকে একটা কথা বলি, শোনো। ফ্লোটিং পয়েন্ট রিপ্রেজেন্টেশন বলে একটা কথা আছে, ফ্লোটিং পয়েন্ট রিপ্রেজেন্টেশন। তার মানে কি, এই যে পয়েন্টটা এতগুলো ভ্যালুর পরে আছে না, আমাদের দেখতে ভাল লাগছে না। এই জন্য আমরা কি করব, পয়েন্টটাকে এমন একটা পজিশনে নিয়ে আসবো যাতে তার লেফট সাইডে একটাই মাত্র ডিজিট পড়ে থাকে। তার মানে কি, আমরা ভ্যালুটাকে এইভাবে লিখবো 9.486, মানে দেখো পয়েন্টটাকে এমন একটা জায়গায় নিয়ে এসেছি যার লেফটে একটাই মাত্র ভ্যালু পড়ে রয়েছে। তো স্যার পয়েন্টটা কত ঘর শিফট করলাম আমরা? 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, মানে 4টে ইউনিটকে আমরা, মানে 4টে প্লেসকে আমরা শিফট করিয়ে পয়েন্টটাকে নিয়ে এসেছি। 4টে ডেসিমেল পয়েন্টকে আমরা শিফট করেছি, রাইট? লেফট শিফটিং যখন হয়, পয়েন্টের যখন লেফট শিফটিং হয়, তখন এখানে পাওয়ারে প্লাস লিখতে হয়, 10⁻+4। হ্যাঁ, যদি রাইট শিফটিং করতে তাহলে 10⁻−4 লিখতে হতো। লেফট শিফটিং করেছো তাই এখানে 10⁻4 করতে হবে। সো 10⁻4 মিটার। স্যার আমরা যদি এরকম ভ্যালুটা লিখে দিয়ে আসতাম, যেটা সৃজনী বললো আমাদেরকে, 94868.3, তাহলে কি আমাদের অ্যান্সারটা ভুল হতো? কেউ ভুল বলতে পারবে না, কিন্তু ভদ্রতা বলে তো একটা কথা আছে, তাই জন্য এইভাবে লিখলাম। ঠিক আছে, ফ্লোটিং পয়েন্ট রিপ্রেজেন্টেশন হচ্ছে ভদ্রতা, আর কিচ্ছু না। আচ্ছা, যেটা আজকের ক্লাসটার একটা বেসিক কারণ তোমাদেরকে আমি বলে রাখি, কেন আজকের এই ক্লাসটা বিশেষ করে নিচ্ছি। কারণ একটা কথা তোমাদেরকে আমি ক্লাস করাতে কথা বলেছি যদিও অলরেডি, যে ইলেকট্রিক ফিল্ডের চ্যাপ্টারের একটা বড় প্রবলেম কি জানো, যে আমরা যদি দুটো চার্জ নিয়ে কাজ করি, যদি একটা চার্জের ভ্যালু পজিটিভ আর একটা চার্জের ভ্যালু যদি নেগেটিভ হয়েও যায়, সো ডাজেন্ট ম্যাটার। একটা পজিটিভ একটা নেগেটিভ যদি হয়েও যায়, ডাজেন্ট ম্যাটার, বিকজ ফোর্সের ফর্মুলায় শুধু ম্যাগনিটিউড বসবে, কোনো সাইন বসবে না। সো এই যে একটা প্রবলেম করাচ্ছি এখানে, এই প্রবলেমটা, নেক্সট প্রবলেম, ওকে, এটা নোট করা হয়ে গেছে। কারো কোনো অসুবিধা থাকলে আমাকে বলবে। নেক্সট প্রবলেম, দিস ওয়ান। আচ্ছা, কি বলেছে এখানে? বলেছে হাইড্রোজেন অ্যাটমের কথা বলেছে, রাইট? হাইড্রোজেন পরমাণুতে ইলেকট্রন ও প্রোটনের মধ্যে, হাইড্রোজেনের মধ্যে আমরা কি জানি, যে হাইড্রোজেন যেটা হয়, হাইড্রোজেন হচ্ছে H1, তাই না? মানে কি, অ্যাটমিক নাম্বার এটার 1, ইট মিনস একটাই ইলেকট্রন রয়েছে ওর একটাই প্রোটন রয়েছে। আমরা জানি যে নর্মাল হাইড্রোজেন মানে প্রোটিয়ামের কোনো নিউট্রন থাকে না, বেশ। তার মানে নিউক্লিয়াসের ভিতরে একটা প্রোটন রয়েছে আর বাইরে একটা ইলেকট্রন রয়েছে। এবার বলছে, আর আরেকটা জিনিস আমরা জানি, যে চার্জ অফ প্রোটন আর চার্জ অফ ইলেকট্রন কিন্তু সেম হয়। দ্য ওনলি ডিফারেন্স ইজ প্রোটনের চার্জটা পজিটিভ হয়, ইলেকট্রনের চার্জটা নেগেটিভ হয়, বাট দ্যার ম্যাগনিটিউডস আর সেম। তো ইলেকট্রনের চার্জ অলরেডি আমাদেরকে ওরা বলে দিয়েছে, যদি নাও বলে দিত আমরা পারতাম। ইলেকট্রনের সিজিএস ইউনিট, মানে চার্জের সিজিএস ভ্যালুটা হচ্ছে 4.8 × 10⁻−10 ESU বা স্ট্যাট কুলম্ব, একই কথা, বাট শুধু সামনে একটা মাইনাস মাল্টিপ্লাই করতে হবে। আর প্রোটনে সেটাই কি হয়ে যায়, প্রোটনে হয়ে যায় জাস্ট পজিটিভ 4.8 × 10⁻−10 স্ট্যাট কুলম। এবার ওরা কি জিজ্ঞেস করছে ভালো করে দেখি একবার। তো বলেছে হাইড্রোজেন অ্যাটমে ইলেকট্রন আর প্রোটনের মধ্যে কি ফোর্স কাজ করবে যদি একটা ইলেকট্রনের চার্জ হয় -4.8 × 10⁻−10 স্ট্যাট কুলম। আর বলে দিয়েছে যে হাইড্রোজেনের অ্যাটমের যে রেডিয়াস, ওরা বলে দিয়েছে 10⁻⁻8 সেন্টিমিটার, রাইট? আমরা তো জানি অলরেডি যে অ্যাটমের রেডিয়াস হয় 10⁻⁻8 সেন্টিমিটার, আর নিউক্লিয়াসের কত হয় 10⁻⁻13 সেন্টিমিটার, রাইট? জানি আমরা এটা। তো আর ইজ ইকুয়ালস টু 10⁻⁻8 সেন্টিমিটার ওরা বলে দিয়েছে ইলেকট্রনের, মানে অ্যাকচুয়ালি যে রেডিয়াসটা যেটা রয়েছে। তো এখন ওরা বলছে তাহলে এদের মধ্যে কত ফোর্স কাজ করবে। ভালো কথা, নিউক্লিয়াসের ভিতরে আছে প্রোটন, এখানে আছে ইলেকট্রন, তো এদের মধ্যে ডিস্টেন্স ওরা কত বলে দিল, এদের মধ্যে ডিস্টেন্স বলে দিল 10⁻⁻8 সেন্টিমিটার, দ্যাট ইজ দ্য রেডিয়াস। অ্যাকচুয়ালি রেডিয়াস হোক ডিস্টেন্স হোক একই কথা। এবার প্রবলেম হচ্ছে, স্যার এখানে সিজিএস ভ্যালু রয়েছে, তাহলে আমরা এসআইতে করবো না সিজিএসে করবো? অবভিয়াসলি সিজিএসে করবো, সবই সিজিএসে রয়েছে। এবং সিজিএসের সুবিধাটা কি শ্রীতম, সিজিএসের সুবিধাটা কি? তাড়াতাড়ি করে।
9 into 10 to the power 9টা লিখতে হয়। মানে 1/4πε যে ভ্যালুটা কনস্ট্যান্টটা যেটা থাকে সেটা লাগে না, কে এর ভ্যালুটা এখানে 1 হয়ে যায়, রাইট? তাহলে জাস্ট ডিরেক্টলি ফর্মুলাটা কি লিখবো, দুটো চার্জের মাল্টিপ্লিকেশন বাই ওদের মধ্যে ডিস্টেন্সের স্কোয়ার। আচ্ছা, একটা চার্জ স্যার, দুটো চার্জের ম্যাগনিটিউড কিন্তু আলাদা, কেন আলাদা স্যার? ইলেকট্রনে মাইনাস রয়েছে, প্রোটনে প্লাস রয়েছে, ডাজেন্ট ম্যাটার, চার্জের শুধু ম্যাগনিটিউড নেবো, সাইন নিয়ে এখানে কোনো কাজ নেই। তার মানে দুটোর চার্জই সেম। 4.8 ইন্টু 10⁻⁻10, এটা ধরো ইলেকট্রনের জন্য লিখলাম, আর ইন্টু প্রোটনের জন্য এবার লিখছি 4.8 ইন্টু 10⁻10, এটা ধরো ইলেকট্রনের জন্য লিখলাম, প্রোটন আর ইলেকট্রন ডিভাইডেড বাই ওদের মধ্যে ডিস্টেন্স কত, 10⁻8 তার হোল স্কোয়ার। আমি একটা কথা সবাইকে বলছি যারা রিসেন্ট ক্লাস করছো, যদি এটা তোমাদের মনে হয়ে থাকে যে স্যার যদি প্লাস আর মাইনাসটা ম্যাগনিটিউড মানে যদি ফর্মুলায় যদি নাই বসানো হয় তাহলে এগুলো দেওয়া হচ্ছে কেন? এই জন্যই দেওয়া হচ্ছে বিকজ অ্যাকর্ডিং টু দ্য ফান্ডামেন্টাল ল অফ ইলেকট্রোস্ট্যাটিক্স, প্লাস প্লাসকে রিপেল করবে, মাইনাস মাইনাসকে রিপেল করবে, মানে বিকর্ষণ করবে, কিন্তু প্লাস মাইনাসকে অ্যাট্রাক্ট করবে। মানে সমতড়িৎ আধানগুলোর মধ্যে, মানে ইকুয়াল চার্জগুলোর মধ্যে সবসময় রিপালশন হয়, আর অপোজিট চার্জগুলোর মধ্যে অ্যাট্রাকশন হয়। তাই দুটো চার্জের মধ্যে অ্যাট্রাকশন হবে না রিপালশন হবে, সেটা বোঝানোর জন্য শুধু প্লাস মাইনাস দেওয়া থাকে, বাট ডোন্ট পুট দোজ সাইন্স ইন দ্য ইকুয়েশন, তাহলে ভুল হয়ে যাবে পুরোপুরি। আচ্ছা, 4.8 ইন্টু 4.8, 4.8 ইন্টু 4.8 কত হয় দেখো তো, তাহলে 4.8 স্কোয়ার ইন্টু 10⁻10 ইন্টু 10⁻10 মানে 10⁻20, আর নিচে রয়েছে 10⁻16। তো এটা কাটলে উপরে হয়ে যাবে 10⁻4। সো 4.8 স্কোয়ার ইন্টু 10⁻4 কত আসছে দেখো তো একটু, 4.8 স্কোয়ার কত আসে? $23.04. 23.04। বাকিদের কি হলো, শুধু সৃজনই অ্যান্সার দিচ্ছে, বাকিদের হাতে ক্যাসিও নেই নাকি? 23.04 ইন্টু 10⁻4, তো ডাইন, সিজিএসে বার করছি তাই ডাইন হবে, ওকে? আচ্ছা স্যার, ডাইনকে DYN লিখবো নাকি DYNE লিখবো? হ্যাঁ, এটা হচ্ছে পুরো নাম, এটা হচ্ছে সিম্বল, যেটা খুশি লিখতে পারো। 23.04 10⁻4। আচ্ছা, যেটা বলেছিলাম যে ফ্লোটিং পয়েন্ট রিপ্রেজেন্টেশন, ভদ্রতা, পয়েন্টটাকে এক ঘরের দিকে শিফট করি যদি আনো, 2.304 ইন্টু 10⁻, পাওয়ার একটা বেড়ে যাবে। আচ্ছা, পাওয়ার বেড়ে যাবে বলেছি, -4 পাওয়ার যদি একটা বেড়ে যায়, 10⁻+1 যদি হয়ে যায়, তাহলে কি হয়ে যাবে? এটা পাওয়ার বেড়ে গেলে 10⁻3। ওমা স্যার কমে গেল তো, আরে -4 + 1 মানে কি -3 হয়ে যাবে। তো 2.304 ইন্টু 10⁻3 ডাইন, এইভাবে করবো আমরা। 2.304 ইন্টু 10⁻3 ডাইন, দ্যাট ইজ দ্য ফোর্স অ্যাক্টিং বিটুইন প্রোটন অ্যান্ড ইলেকট্রন ইন অ্যান হাইড্রোজেন অ্যাটম, দ্যাটস ইট। হয়েছে? আচ্ছা, প্রবলেম নাম্বার 5, এটা নিয়ে আবার অনেকের একটু অসুবিধা আছে। নোট করা হয়ে গেছে তো? এটা ক্লাস শেষ হবে সঙ্গে সঙ্গে আমাকে নোটস পাঠিয়ে দেবে, আমাকে প্রত্যেককে বলছি, যে কজন ক্লাস করছো, ক্লাস হবে সঙ্গে সঙ্গে নোটস পাঠাবে, কেউ যেন ভিডিওর অপেক্ষায় না থাকে, নাও দিতে পারি আমি। দিস প্রবলেম আমি ইংলিশও বলে দিচ্ছি। বলেছে ইলেকট্রনের, আচ্ছা ইলেকট্রনের চার্জ ওরা বলে দিল, চার্জ অফ ইলেকট্রন কী বলে দিয়েছে দেখো, চার্জ অফ ইলেকট্রন বলে দিয়েছে, ইলেকট্রনের আধান, চার্জ অফ ইলেকট্রন কত বললো? ই, চার্জ অফ ইলেকট্রন বলে দিয়েছে ই। মাস বলে দিয়েছে ইলেকট্রনের, মাস অফ ইলেকট্রন মানে ইলেকট্রনের ভর, মাস অফ ইলেকট্রন, ইলেকট্রনের ভর লেখো তোমরা, ইলেকট্রনের ভর এম। এটি ZE আধানযুক্ত নিউক্লিয়াসের চারদিকে, ZE আধানযুক্ত নিউক্লিয়াসের চারদিকে স্মল r ব্যাসার্ধের, মানে রেডিয়াস মানে ব্যাসার্ধ বলে দিল স্মল r ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরছে। ইলেকট্রনের বেগ কত, মানে ভেলোসিটি বার করতে বলেছে। যারা তোমরা ক্লাস 11-এ স্ট্রাকচার অফ অ্যাটম মানে পরমাণুর গঠন একটু ভালো করে পড়েছো, বোরস পস্টুলেট হয়ে যাওয়ার পরেই, বোরস অ্যাটমিক মডেল হয়ে যাওয়ার পরেই আমাদের একটা বড় ডেরিভেশন ছিল, যেখানে আমরা হাইড্রোজেন লাইক অ্যাটম মানে হাইড্রোজেন ন্যায় পরমাণুগুলোর ক্ষেত্রে কক্ষপথগুলোর রেডিয়াস মানে ব্যাসার্ধ, সেই কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনের ভেলোসিটি বা মানে গতিবেগ আর এনার্জি বার করেছিলাম। এটা একদম সেই কনসেপ্ট থেকে উঠে এসছে, একদম সেই কনসেপ্ট, মানে দ্য ভেরি ফার্স্ট কনসেপ্ট অফ দ্যাট টপিক এইখান থেকে আমরা করতে পারি। তো কী করবো, আগে ছোট্ট করে আমি ছবিটা ওখানে রাখছি। একটা নিউক্লিয়াস ছিল, ওখানে একটা নিউক্লিয়াস ছিল, নিউক্লিয়াসের চারদিকে একটা শেল ছিল, ঠিক আছে? সেই শেলে একটা ইলেকট্রন এভাবে ঘুরছিল, ইলেকট্রনটার একটা
এই যে স্পর্শকটা আঁকলাম এটাকে কি বলে? তোমাদের আমি ফিজিক্সে ক্লাস 11-এ সবাইকে করিয়েছি, বৃত্তীয় গতির চ্যাপ্টারটা মনে আছে? সার্কুলার মোশনের চ্যাপ্টার, তখন বলেছিলাম না যখন সুতোয় বেঁধে একটা ঢিলকে আমরা ঘোরাই সব সময় ওর মধ্যে একটা ট্যানজেনশিয়াল ভেলোসিটি কাজ করে, অলওয়েজ ওর মধ্যে একটা ট্যানজেনশিয়াল ভেলোসিটি কাজ করে। তো ইলেকট্রনটা যেরকম রোটেট করছে এরকমভাবে গোলাকার রাউন্ড করে, তো ওর প্রত্যেকটা পয়েন্টের একটা ট্যানজেনশিয়াল ভেলোসিটি বা স্পর্শকীয় গতি থাকে, যেটাকে আমরা কী দিয়ে রিপ্রেজেন্ট করবো? ভি দিয়ে। আচ্ছা বেশ, ভি দিয়ে রিপ্রেজেন্ট করবো। ইলেকট্রনের মাস ওরা বলে দিয়েছে, আমি কালারটা চেঞ্জ করছি বিকজ এগুলো অলরেডি প্রোভাইডেড, সেই জন্য ব্লু দিয়ে লিখছি। ইলেকট্রনের মাস ওরা বলে দিয়েছে অলরেডি এম, ইলেকট্রনের চার্জ ওরা বলে দিয়েছে ই, এই রেডিয়াসটা ওরা বলে দিয়েছে অলরেডি স্মল আর। ওকে, তো ইলেকট্রনের মাস হচ্ছে স্মল এম, এই রেডিয়াসটা ওরা অলরেডি বলে দিয়েছে স্মল আর। আর এখানে আছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভিতরে কী থাকে? যেহেতু আমরা হাইড্রোজেন লাইক অ্যাটমের কথা বলছি, তো নিউক্লিয়াসের ভিতরে থাকে হচ্ছে প্রোটন। নিউক্লিয়াসের ভিতরে থাকে হচ্ছে প্রোটন। একটা জিনিস তোমাদেরকে বলি, এই যে হাইড্রোজেন 1, লিথিয়াম 3, বেরিলিয়াম 4, বোরন 5, এই যে নিচে এগুলোকে কী লিখছি স্যার? নিচে এগুলোকে লেখাকে বলা হচ্ছে অ্যাটমিক নাম্বার বা পরমাণু ক্রমাঙ্ক। নিচে যেগুলো লেখা হয় সেগুলোকে বলা হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক বা অ্যাটমিক নাম্বার, হুইচ রিপ্রেজেন্টস দ্য নাম্বার অফ ইলেকট্রনস অ্যান্ড নাম্বার অফ প্রোটনস। সাপোজ কোনো একটা এলিমেন্ট এক্স, এক্স একটা এলিমেন্ট যার অ্যাটমিক নাম্বার হচ্ছে 36, কথা বললাম, তোমরা জানো তো 36 হচ্ছে ক্রিপ্টন। তো কারুর একটা অ্যাটমিক নাম্বার হচ্ছে 36, তার ইলেকট্রন কটা স্যার? 36। স্যার প্রোটন কটা? 36। না, অ্যাটমিক নাম্বার বা পরমাণু ক্রমাঙ্ক যেটাই হবে ওটাই হবে নাম্বার অফ ইলেকট্রনস অ্যান্ড নাম্বার অফ প্রোটনস। ওকে, তো আমি ধরে নিচ্ছি এমন একটা অ্যাটমের জন্য আমরা কাজটা করছি, যার নাম্বার অফ যার অ্যাটমিক নাম্বারটাই হচ্ছে জেড, ঠিক আছে? তার মানে এই অ্যাটমটার অ্যাটমিক নাম্বার জেড, মানে শুভমিতা আমাকে বলতে পারবে যে এই নিউক্লিয়াসের ভিতরে কটা প্রোটন রয়েছে? তার মানে জেড খানা প্রোটন রয়েছে। ভেরি গুড, জেড খানা প্রোটন রয়েছে এর ভিতরে। আচ্ছা, আমরা আরেকটা জিনিসও জানি যে প্রোটনের আধান আর ইলেকট্রনের আধান মানে চার্জ অফ প্রোটন তোমরা বাংলায় কীভাবে লিখবে? আমরা জানি প্রোটনের আধান ইজ ইকুয়ালস টু ইলেকট্রনের আধান, তাহলে চার্জ অফ প্রোটন ইজ ইকুয়ালস টু চার্জ অফ ইলেকট্রন। কত দিয়েছে জানো আমাদের চার্জ অফ ইলেকট্রন মানে ইলেকট্রনের আধান বলে দিয়েছে ই। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারছি যে প্রত্যেকটা প্রোটনের আধান ইলেকট্রনের আধানের সঙ্গে সমান। তার মানে একটি প্রোটনের আধান তোমরা বাংলায় লেখো, সুতরাং একটি প্রোটনের আধান ই, তোমরা ইংলিশে লেখো চার্জ অফ ওয়ান প্রোটন ইজ ইকুয়ালস টু ই। অনেকে বলে কেন স্যার ই কেন লিখবো? ই তো ইলেকট্রনের চার্জ। আরে ভাই, ইলেকট্রনের চার্জই তো প্রোটনের চার্জ, শুধু সাইনের একটা ডিফারেন্স, ম্যাগনিটিউড তো সেম। তো লেখো চার্জ অফ ওয়ান প্রোটন ইজ ই। দেয়ারফর পরের লাইনে শুভমিতা তাহলে কটা প্রোটন আছে তুমি বললে? জেড খানা প্রোটন আছে, রাইট? তো জেড খানা প্রোটনের চার্জ কত হবে? দেয়ারফর চার্জ অফ জেড প্রোটনস বা জেড টি প্রোটনের মোট আধান কত হবে? জেড ইন্টু ই। তাহলে কেউ প্লিজ আমাকে বলো যে এই নিউক্লিয়াসের মোট আধান কত? এভরিওয়ান, নিউক্লিয়াসের মোট আধান কত তাহলে? প্রত্যেকে বলো। নিউক্লিয়াসে জেড খানা প্রোটন রয়েছে, প্রত্যেকটা প্রোটনের আধান হচ্ছে ই, তাহলে কত হবে নেট চার্জ বলো? জেড ই। ভেরি গুড, তাহলে চার্জ হচ্ছে জেড ই। আর ওর থেকে আর দূরত্বে কত রয়েছে? ই ইলেকট্রন। বেশ, তাহলে ওদের মধ্যে কত স্থিরতারিক আকর্ষণ বল কাজ করছে? যদি আমরা সিজিএস সিস্টেমে ধরি তাহলে একটা আধান হচ্ছে জেড ই, আরেকটা আধান মানে প্রোটনের আধান হচ্ছে জেড ই, ক্যাপিটাল জেড, এটা হ্যাঁ জেড ই, আর ইলেকট্রনের আধান তো শুধু ই, তাহলে Q1 ইন্টু Q2 মানে জেড ই ইন্টু ই বাই ওদের মধ্যে ডিস্টেন্স কত? আর, তার স্কোয়ার। তাহলে ফোর্সের ভ্যালুটা এলো হচ্ছে জেড স্কোয়ার বাই আর স্কোয়ার। এমা স্যার এটা তো শুধু ফোর্সের ভ্যালু এলো, আমাদের তো ভেলোসিটি বার করতে বলেছে, এটাকে ইকুয়েশন 1 দিয়ে রাখো, কোনো চাপ নেই। এবার তোমাদেরকে যখন বৃত্তীয় গতি পড়ানো হয়েছিল ছোটোবেলায় মানে ক্লাস 11 যখন পড়ানো হয়েছিল তখন বলেছিলাম যে যখন একটা সুতোয় বেঁধে ঢিলকে ঘোরানো হয় বৃত্তীয় গতির ক্ষেত্রে, সার্কুলার মোশনের ক্ষেত্রে, বাইরের দিকে একটা আউটওয়ার্ড ফোর্স কাজ করে, অ্যান্ড হুইচ ইজ নোন অ্যাজ সেন্ট্রিফিউগাল ফোর্স। বাংলায় কি বলে? অপকেন্দ্র বল। কি বলে? সেন্ট্রিফিউগাল ফোর্স, আর বাংলায় বলে অপকেন্দ্র বল। কারুর এই সেন্ট্রিফিউগাল ফোর্সের ভ্যালুটা মনে আছে? কে বলতে পারে দেখি? এই mv স্কোয়ার বাই আর। ভেরি গুড। এই সেন্ট্রিফিউগাল ফোর্সের ভ্যালু হচ্ছে mv স্কোয়ার বাই আর। তাহলে ভিতর দিকে কাজ করছে একটা ফোর্স, যেটাকে আমরা বলি যে মানে যেই বলটা দিয়ে নিউক্লিয়াসটা ইলেকট্রনটাকে টানছে, ভ্যালু কত তার? জেড স্কোয়ার বাই আর স্কোয়ার। আর বাইরের দিকে যে ফোর্সটা কাজ করছে সেটা হচ্ছে mv স্কোয়ার বাই আর স্কোয়ার। এবার তোমাদের কি মনে হয়? প্রত্যেকে অ্যান্সার করবে, এই দুটো ফোর্সের ভ্যালু কি সেম না আলাদা? এই দুটো ফোর্সের ভ্যালু সেম হতেই হবে, কারণ আলাদা যদি হতো
হ্যাঁ, কারণ আলাদা যদি হতো তাহলে হয় ইলেকট্রনটা নিউক্লিয়াসে এসে পড়তো, নইলে ইলেকট্রন অরবিট ছেড়ে বেরিয়ে যেত। কিন্তু ও তো নিজের অরবিটটা মেনটেন করে ঘুরছে, তার মানে দুটো ফোর্সের ভ্যালু সেম। সো দিস ইনওয়ার্ড ফোর্স মানে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন, বাংলায় যদি বলি স্থির তারিতিক আকর্ষণ বল, আর বাইরের দিকে এই যে আউটওয়ার্ড ফোর্সটা মানে সেন্ট্রিফিউগাল ফোর্স, বাংলায় বললে অপকেন্দ্র বল, দুটোর মান এই জেডি স্কোয়ার বাই আর স্কোয়ার আর এমভি স্কোয়ার বাই আর স্কোয়ার, এমভি স্কোয়ার বাই আর স্কোয়ার না, সরি, এটা এমভি স্কোয়ার বাই আর হবে। দেখো ও ঠিক বলেছে, আমি ভুল লিখে ফেলেছি, এমভি স্কোয়ার বাই আর, দুটো ইকুয়াল হতে হবে। সো এই দুটোকে যদি আমি ইকুয়াল করি তাহলে কী চলে আসবে? ইকুয়াল করলে আসবে হচ্ছে এমভি স্কোয়ার বাই আর ইজ ইকুয়ালস টু জেডি স্কোয়ার, ক্যাপিটাল জেড, জেডি স্কোয়ার বাই আর স্কোয়ার। একটা আর কাটলো, এমটাকে এদিকে নিয়ে গেলাম, তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু কী এলো? জেড স্কোয়ার বাই এম আর। তাহলে শুধু ভি কত আসবে? রুট ওভার জেড স্কোয়ার বাই এম আর। দ্যাটস ইট। আমাকে বলো কার অসুবিধা হয়েছে এটা বুঝতে? কার অসুবিধা হয়েছে এই প্রবলেমটা বুঝতে? ডোন্ট হেজিটেট, বলো না, ফ্রিলি বলো, আরামসে বলো, কোনো চাপ নেই। তো আজকে আমার এই ক্লাসটা করানোর মেন উদ্দেশ্যটা এটাই ছিল যে স্যার যখনই আমরা এই চ্যাপ্টারের অঙ্ক তোমরা এবার ফ্রিলি করতে থাকো, ঠিক আছে, যেখানে আটকাবে আমাকে ফোন করবে, আমি আবার তোমাদের ক্লাস দেবো এই উইকেই, কাল পরশুর মধ্যেই তোমাদের ক্লাস দেবো, ঠিক আছে। আর ক্লাসগুলো যেহেতু নিউমেরিক্যাল প্রবলেম সলভ করাবো তো প্রত্যেক একটু তাড়াতাড়ি করতে হবে, দেখো বাবারা, একটু তাড়াতাড়ি করতে হবে, কিছু করার নেই। বাট আমি নেক্সট দিন তোমাদের একটু বেটার করার চেষ্টা করবো, মানে ইংলিশ আর বাংলা দুটো আলাদা করে করবো, কোশ্চেন নিয়ে রাখবো এখানে। এবার তোমাদের নিউমেরিক্যাল প্রবলেমটা কিছুটা নিজেদের হাতে থাকবে। এবার যে ভুলটা কখনো করো না যে সাইন কখনো কেউ বসাবে না, সবসময় শুধু ম্যাগনিচিউডটাকে কনসিডার করবে, কেউ কখনো সাইন বসিও না, ঠিক আছে। নিজেরা একটু সাহস করে সেট 1 সেট 2 যে প্রবলেমগুলো রয়েছে অ্যাপ্রোচ করো। তোমাদের অনেকেরই ডাইপোল টাইপোল সবই হয়ে গেছে, তো আমি জানি তোমরা পারবে, ঠিক আছে। যদি কোনো ডাউট না থাকে আজকের মতো এখানে লিভ করে দাও, নেক্সট ক্লাস কবে হবে আমি জানিয়ে দেবো, কিন্তু ছোটো ছোটো ক্লাসের মধ্যে আমরা আস্তে আস্তে করে পুরো এক্সারসাইজটা রেডি করে নেবো। আর যদি আমরা রোজ একটু একটু করে এরকম করতে পারি না, আমাদের কাছে এই চ্যাপ্টারগুলো আর কোনো প্রবলেম থাকবে না, আমরা নিটের মতো এক্সামও ক্র্যাক করে দিতে পারবো। কারণ আমাদের জাস্ট নিউমেরিক্যাল প্রবলেম সলভের জন্য একটু লাগবে হচ্ছে কনফিডেন্স। কনফিডেন্সের অভাবে আমরা ঝুলে যাই নিউমেরিক্যাল প্রবলেমে। থিওরি সব বুঝতে পারছি প্রত্যেকে, দেখো না এই একটা ফর্মুলা দিয়ে অঙ্ক হয়ে যাচ্ছে এই চ্যাপ্টারে। তোমরা তো ভালো করে জানো ইলেকট্রিক পোটেনশিয়াল, ও তার মধ্যে ওই যে স্কোয়ার প্রবলেমস টাইপ 1 টাইপ 2 টাইপ 3 টাইপ 3 টাইপ 4 টাইপ 5, ওগুলো যখন হয়ে গেছে না, ওর উপরে আর কিছু হতে পারে না, ওর উপরে আর কিছু হতে পারে না। তো ওগুলো যদি হয়ে গিয়ে থাকে তাহলে তোমাদের এখানে কিছু আর আটকাবে না। তো একটু বাড়িতে ভালো করে থিওরিগুলো একবার চোখ বুলিয়ে নাও, আমি আবার কালকে বা পরশু কালকেই ক্লাস করাবো তোমাদের এরকম টাইমে, ঠিক আছে। যদি তোমাদের কারোর প্রবলেম থাকে একটু আমাকে আজকে গ্রুপে জানিয়ে দাও, আদারওয়াইজ কালকে 10:30টায় আবার ইলেকট্রোস্ট্যাটিক্সের নিউমেরিক্যাল প্রবলেমস সলভের ক্লাস হবে 10:30 থেকে। যদি কারোর প্রবলেম থাকে আমাকে একটু গ্রুপে জানিয়ে দাও বা আমাকে ইনবক্স করে দাও। চলো লিভ।